নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩২তম দিন, আর আমি পড়তে শুরু করেছি জর্জ এস ক্লাসনের ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। তো প্রথমে যেটা দেখানো হয় বা প্রথমে যেটা পড়ি আর কি, সেখানে শুধু ব্যাবিলন যে কত উন্নত ছিল ওই সময়ে, সেই জিনিসটাই দেখি এবং এত ভালো লাগে এই জায়গাটা পড়তে। যাই হোক, আমরা এখানে আরও পরিষ্কার হই যে ব্যাবিলন যে পৃথিবীর মানে কি বলবো, সমৃদ্ধ উন্নত যে সভ্যতাগুলির মধ্যে যে একটি ছিল, সেটা আমরা খুব পরিষ্কার হই সেই ব্যাপারে। আমরা অনেক কিছু দেখে আজকে অনেক অবাক হই, উঁচু উঁচু দালান, শহর, তারপরে হচ্ছে রাস্তাঘাট। কিন্তু সত্যি কথা বলতে যে হাজার হাজার বছর আগে ব্যাবিলনের মানুষেরা আর কি তাদের সময়ের তুলনায় যে কত এগিয়ে ছিল, এটা পড়লে আমরা ভাবতে বাধ্য হই। এবং ব্যাবিলন তো ছিল, আমরা জানি আর কি, যে মরুভূমির মাঝখানে গড়ে ওঠা মানে নগর আর কি। তার চারিদিকে অনেক মানে উঁচু উঁচু বিশাল বিশাল আর কি দেয়াল বা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, মানে যাতে শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকা যায়। এবং এখান থেকে আর একটা জিনিস বোঝা যায় যে এটা শুধু যে শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য এই জিনিসটা, তা নয়, বরং আমরা এটার মধ্যে দিয়ে দেখি যে সেই সভ্যতার মানুষজনের তাদের যে শক্তি, তাদের যে ঐক্য, মানে এবং মানে উন্নতির প্রতীক হিসেবেই মানে পাঁচিলগুলোকে দেখতে পাওয়া যায়। শহরের ভেতরে সুন্দর ব্যবস্থাপনা, বাজার, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, তারপরে হচ্ছে মানুষের দক্ষতা, কৃষি, এই যে ব্যাপারগুলো আর কি, সেগুলো কিন্তু যেটা হয় আর কি কালের বা ইতিহাসের নিয়মেই আর কি, সেই সভ্যতা মানে যে কোনো সভ্যতা আর কি চিরকাল একই অবস্থাতে থাকে না। তো ব্যাবিলনেরও সেই হয় আর কি, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নগরী ধ্বংস হয়। আর সেই মানে পুরনো ব্যাবিলনের জায়গায় আগের সেই ব্যাপারটা নেই, কিন্তু তাদের জীবন থেকে শেখার মতো যে শিক্ষা, সেটা কিন্তু রয়েছে আর কি, যেটা আমরা শিখতে পারি। তো এরপর যেটা আসে, দুটো বন্ধুর আর কি, বন্ধুকে আমরা দেখি আমাদের সামনে আসে। একজনের নাম হচ্ছে বংশী, আরেকজনের নাম হচ্ছে কবি। তো বংশী তিনি হচ্ছেন রথ বানান আর কি, মানে যারা আর কি, উনি হচ্ছে রথ নির্মাণ করেন আর কি। যাই হোক, তো এরা দুজনের একটা জিনিস মিল ছিল, যে এরা দুজনেই মানে এদের টাকা পয়সা ছিল না, খুব মানে কষ্টের মধ্যে আর কি জীবনযাপন আর কি কোনো রকমে চলছিল। যাই হোক, তো এদের দুজনে নিজেরা কথাবার্তা বলেন, মানে নিজেদের মধ্যে বলেন, এবং তারা নিজেরাই বলেন যে কি এমন মানে আমাদের এই যে মানে অবস্থা, মানে দিনের পর দিন তো আমরা পরিশ্রম করেই যাচ্ছি, আমরা যে অলস সেরকমও নয়, তবু কেন আমাদের কাছে টাকা পয়সা থাকে না, কেন আমাদের মানে অন্যদের মতো আর কি সচ্ছল জীবনযাপন আমরা মানে করতে পারছি না। এবং তারা এটাও ভাবেন যে তারা কি কোনো ভুল করছে যার কারণে তাদের হাতে টাকা পয়সা থাকছে না। একটা অনুভূতি তাদের মধ্যে আসে যে বেশি পরিশ্রম করলেই যে প্রচুর মানে টাকা পয়সা উপার্জন করা যায়, জিনিসটা তাও নয়। তার কারণ তারা নিজেরাই পরিশ্রম করেন। হয়তো হতে পারে যে তারা টাকা উপার্জনের নিয়মটাই জানেন না, হয়তো হতে পারে যে টাকা মানে উপার্জনের নিয়ম জানে, কিন্তু সেটা ধরে রাখার মানে সেই ব্যাপারটা আর কি বা রহস্যটা তারা জানেন না। এবং এরই মাঝে তাদেরই একটা বন্ধু অর্কদ বলে, তার কথা তাদের মনে পড়ে। এবং তারা নিজেরাই বলে যে অর্কদের যে তাদের থেকে অনেক বেশি বুদ্ধি ছিল, প্রচুর ভালো সে পড়াশুনোতে ছিল, বা অন্যান্য যে গুণাবলী, তার ভিতর যে অনেক মানে কি বলবো প্রতিভা ছিল, সেই জিনিসটাও তো নয়। তাহলে সে কি করে মানে এত ধনী আর কি হলো। তো এরা দুজনে সিদ্ধান্ত নেন যে তারা অর্কদের সাথে দেখা করবেন, যদি তার কাছ থেকে কোনো কিছু আর কি জানতে পারেন, কোনো রহস্যের সন্ধান আর কি পাওয়া যায়। যাই হোক, তারা তার বন্ধুর সাথে আর কি দেখা করেন, এবং অর্কদ আর কি সে তার কথা তারপরে আর কি তার অভিজ্ঞতার কথা বা নিজের কথা আর কি বলতে শুরু করেন। এবং তিনি বলেন যে তিনিও একসময় প্রচুর আর কি পরিশ্রম করতেন, কিন্তু কোনোভাবেই এই একই অবস্থা, এদের মতোই আর কি অবস্থা তার আর কি মানে চলছিল একটা সময়। কিন্তু তার ভিতর একটা আগ্রহ বা ছিল যে আমি কিভাবে মানে নিজের অবস্থার আর কি পরিবর্তন করতে পারবো। তো অর্কদ যেখানে কাজ করতেন, মানে সেই মালিকের বাড়িতে আর একজন মানে ধনী ব্যক্তি আসেন, যিনি হচ্ছে টাকা পয়সা আর কি ধার দিতেন বিভিন্ন জনের। যাই হোক, তিনি অর্কদকে তার একটা কাজ আর কি দেন। তারপর আবার পরে তিনি যখন আসেন, যে তিনি দেখেন যে অর্কদ সেই কাজটি আর কি শেষ করেননি। তিনি খুব রেগে যান। লোকটি যখন রেগে যান, তখন অর্কদ আর কি লোকটিকে জিজ্ঞেস করেন যে আলমগীর, আপনি তো অনেক মানে সম্পত্তির মালিক, আপনি বলেন যে আমি কিভাবে মানে ধনী হতে পারি। আপনি বললে আপনার কাজটি আমি সারা রাত মানে রাত ধরে জেগে আর কি শেষ করে দেব। এবং এই আলমগীর বলে লোকটি কিন্তু বলেন যে তুমি দাস হলেও তোমার মধ্যে কিন্তু সাহস আছে। আমি ঠিক আছে, আমি সেটাই করব। যাই হোক, তারপর যেটি হয় আর কি দেখি আমরা যে, তো আলমগীর বলেন যে তুমি যা রোজগার করবে তার 10% তোমাকে জমিয়ে রাখতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই খরচ করলে হবে না। এরকমভাবে 1 বছর চলে যায়। 1 বছর পরে যখন তাদের মধ্যে দেখা হয়, তখন আলমগীর এই অর্কদকে জিজ্ঞেস করে যে তোমাকে যে বলেছিলাম সঞ্চয় করতে, করেছো? তখন অর্কদ বলে যে হ্যাঁ, আমি করেছি। তখন
আলমগীর বলেন যে সেই টাকা কী করেছো? তখন অর্কদ বলে যে সে হচ্ছে একজন ইট তৈরির মহাজনকে ওই টাকাগুলো আর কি দিয়েছেন, পুরে আর কি ঘুরতে যাচ্ছেন, ফিরে আসার সময় তার জন্য গয়না কিনে আনবেন, আর এই গয়নাগুলো এখানে অনেক বেশি দামে বিক্রি হবে। তখন আলমগীর খুব রেগে যান, গিয়ে বলেন যে ইট বানায় সে গয়না সম্পর্কে তার কতটুকুনি জ্ঞান আছে, এটা কখনো ভেবে দেখেছো? তার মানে তিনি বলছেন যে 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 জিনিসটা সম্পর্কে জানে তার কাছ থেকে সেই জিনিসের আর কি পরামর্শ নেওয়ার জন্যে। যাই হোক, তো তারপর আবার যেটা হয় যে আবার অনেক দিন পরে আবার অর্কদের সাথে সেই এই আলমগীরের দেখা হয় আর কি। তো আলমগীর তাকে বলে যে তুমি টাকা পয়সা জমিয়েছো? তো যেমন জমায় আর কি অর্কদ বলে যে হ্যাঁ আমি জমিয়েছি। তো সেই জমিয়ে সেই টাকা সুদে দিয়েছি, সেখান থেকে আমার সুদ পাচ্ছি। তো আলমগীর বলে বা ভালো কথা, তো সেইগুলো সুদ নিয়ে কী করছো? তখন বলে যে আমি কি বলবো, মধু, মদ, মশলাদার কেক খেয়েছি, এবং আমি ভালো দেখে একটা গাধা কিনবো, তারপর সেই গাধার পিঠে চড়ে বেড়াবো। এবং এটি শুনে আলমগীর বলেন যে মানে হাসতে শুরু করেন এবং বলেন যে তুমি নিজের সঞ্চয়ের বাচ্চাকে এইভাবে খেয়ে ফেললে, তাহলে ও তোমার জন্য কিভাবে কাজ করবে? আর তার বাচ্চাই বা কোথা থেকে আসবে যে তোমার জন্য পুনরায় কাজ করবে? আগে নিজের জন্য সেনাদল তৈরি করো, তারপর যত খুশি ভালো মন্দ খেও। এই কথা বলে তিনি চলে যান। যাই হোক, তারপরে একটা সময় দেখা যায় যে আলমগীরের সাথে অর্কদের দেখা হয়, এবং আলমগীর বলেন যে তার যে ছেলে সে হচ্ছে কী বলবো, সবসময় খরচ করার তার চিন্তা ভাবনা আর কি, কখনোই রোজগার করার কথা ভাবে না। এবং আলমগীর অর্কদকে বলে যে তোমার ভেতর সেই জেদটা আছে আমি দেখেছি, তো তুমি আমার আর কি কিছু জমির দেখাশুনো করো, তাহলে আমি তোমাকে আমার পার্টনার বানিয়ে নেব, আর পরে তুমি আমার সম্পত্তির অংশ পাবে। যাই হোক, তারপর একটা সময় দেখা যায় লোকটি মারা যান আর কি, আর অর্কদ হচ্ছে তার হচ্ছে কি বলবো একটা ভাগ পান আর কি লোকটির সম্পত্তির। তো এই কথা শুনে যে দুটো বন্ধু অর্কদের মানে সাথে দেখা করতে এসেছিলেন, তারা তো বলতে থাকেন যে সে খুব ভাগ্যবান। আমি তো মোটামুটি এই পর্যন্তই পড়েছি, দেখা যাক এর পরে কী হয়।